সিস্টেমে একটা প্লাঞ্জারের মধ্যে একটা লিমিট সুইচ থাকে, এই লিমিট সুইচটা কিরকম? বুঝিনি, আবার বলো কি? প্লাঞ্জারের মধ্যে একটা লিমিট সুইচ থাকে, মানে প্লাঞ্জার লিমিট সুইচ থাকে কোন লিমিট জায়গাতে? ডাবল ব্যারেল সিস্টেমেই। ও তাহলে ওটা হতে পারে যে তোমাকে ওই যে কতটুকু পরিমাণে পলিমার আসছে সেটা সেই ওই সুইচটাকে কন্ট্রোল করছে। হ্যাঁ, কিন্তু তাহলে স্যার সিঙ্গেল ব্যারেল এরকম একটা সুইচ সেট করতে করা যায় না কেন? পারতো করে নাই আর কি, করতে পারতো কিন্তু করে নাই, মানে সিঙ্গেল ব্যারেল থেকে ডাবল ব্যারেলে চলে আসছে আর কি। ওটা তখন অত সবকিছু একসাথে চিন্তা করে নাই, ওটা যেটা ডাবল ব্যারেল করছে সেখানে তো এটা করছে আর কি। সিঙ্গেল ব্যারেলটা তখন ইউজ করা হলো, যখন ডাবল ব্যারেল চলে আসলো তখন তো কেউ সিঙ্গেল ব্যারেল ইউজ করছিল না, তখন ডাবল ব্যারেলই চলে আসলো আর কি। আচ্ছা, তারপরে যেটা হলো, তারপরে এই সিস্টেমটা আসলো। এটা হচ্ছে এখানে যেটা হচ্ছে যে এই যে এখানে একটা এক্সট্রুডের মতো স্ক্রু আছে, স্ক্রুটাকে বলছে রিসিপ্রোকেটিং স্ক্রু, মানে সে কি সামনের দিকে যায় পিছনের দিকে আসে, আবার কি সে নিজ অ্যাক্সিসের মধ্যে ঘুরতে থাকে। তোমার এক্সট্রুডার যে স্ক্রুটা ছিল সে কিন্তু সামনের দিকে যাচ্ছিল না, পিছন দিকে আসছিল না, শুধুমাত্র কি ঘুরছিল অ্যাক্সিসের চারপাশে। এখানে যে স্ক্রুটা ইনজেকশন মোল্ডিংয়ে সে নিজের অ্যাক্সিসেও ঘুরে, আবার কি সামনের দিকেও আসে পিছনের দিকেও যায়, মানে সে স্ক্রুর কাজও করছে, আবার কি প্লাঞ্জারের কাজও করছে, দুইটা কাজই করছে। এখন যে ইনজেকশন মোল্ডিংটা আছে সেটা এরকম। এইখানে তাহলে কি হলো, পলিমারটা হপার থেকে এখানে আসলো, এখানে এসে যখন ভিতরে আসলো, এখানে স্ক্রুটা যেহেতু ঘুরতেছে এখানে কিছু কম্প্রেকশন হলো, কম্প্রেকশন যখন শেষ হয়ে গেল তখন কি এই স্ক্রুটার সামনের দিকে আসলো, পলিমারটা সামনের দিকে চলে আসলো। আচ্ছা, এখানে দেখো, এখানে এক্সট্রুডারে বলছিল কি ডাই, এখানে হচ্ছে মোল্ড। এখানে মোল্ডটা কোনটা? এটা হচ্ছে একটা মোল্ড। মোল্ডটা হচ্ছে কি যে বড় বাইরের জায়গাটা, বেশিরভাগ সময় দেখা যায় এখানে মোল্ডটা টু পার্ট মোল্ড থাকে, সিঙ্গেল পার্ট মোল্ড না হয় টু পার্ট মোল্ড থাকে। দুটো মোল্ড কি আলাদা থাকে, এটাকে পরে একসাথে করে যে মাঝখানে যে ক্যাভিটি, এটাই তো হচ্ছে কি মেন কি তোমার মোল্ড ক্যাভিটি। পলিমার এসে তখন কি হবে, এখানে এসে এই মোল্ডটা ফিল আপ করবে। এই ছবি দেখে কি বলতে পারবো যে এখানে আর কোনো কি চেঞ্জ আছে এক্সট্রুডারের সাথে? এখানে একটা জিনিস অবশ্যই আছে, দেখো এখানে শেষে কি আছে, যে তোমার যে স্ক্রু শেষে এখানে একটা ব্যাকফ্লো চেক ভালভ আছে, এটা আমি এখন বই নিয়ে বলতেছি আর কি। তাহলে কি হলো, এখানে পলিমারটা যখন 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 তুমি মোল্ডটা, প্রথমে তো মোল্ডটা খোলা থাকবে, মোল্ডটা ক্লোজ করে দিবা। মোল্ডটা যখন ক্লোজ করে দিলে তখন কি এখান থেকে হপারে যে পলিমারটা আছে, পলিমারটা এসে ব্যারেলে পড়বে। পড়লে প্রথমে যেহেতু এটা কি করছে, এটা হচ্ছে নিজের অ্যাক্সিসে ঘুরছে, তখন কি হবে, এখানে যে পলিমারটা আসবে সেটা কম্প্যাক্ট হবে। কম্প্যাকশন যখন শেষ হয়ে গেল তখন কি হবে, এই যে প্লাঞ্জার টাইপ যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটা সামনের দিকে আসবে, সামনের দিকে আসলে সামনে যে পলিমারটা, সেই পলিমারটা কি হবে, সামনের দিকে এসে মোল্ডটাকে ফিল আপ করে দিবে। মোল্ড যখন ফিল আপ হয়ে গেল তখন কি হবে, এরপরে বলো দেখি কেউ। এরপরের ব্যাপারটা একটু জটিল। তারপর যখন যখন মোল্ডটা সলিডিফাই হয়ে যাবে, এটাও যেহেতু একটা কাস্টিং এর মধ্যে, তাই মোল্ডেরও তো একটা গেট আছে, এই গেটটা যখন গেট অবশ্যই আছে এখানে। জি স্যার। তো এটা যখন সলিডিফাই হয়ে যাবে তখন তো আর প্লাস্টিক যেতে পারবে না, তখন এই স্ক্রুটা আবার আবার ঘুরতে থাকবে এবং ঘুরে ঘুরে সামনের দিকে প্লাস্টিক জমা করতে থাকবে পিছনের দিকে চলে আসবে এবং চলে আসলো। সেই প্রেসার জন্য পেছন দিকে চলে আসবে। তখন তাহলে মোলটা খুলে পুরোটা নিয়ে নিল, তারপর যখন এটা পিছন থেকে চলে আসলো, এই মোলটা আবার বন্ধ হয়ে গেল, আবার কি হবে, হপার থেকে আবার পলিমারটা এসে পড়বে। এইভাবে সিস্টেমটা কি সাইকেলটা বারবার চলতে থাকবে, আর প্রোডাক্ট তৈরি হবে, পরে সাইকেল শুরু হয়ে যাবে। মেইনলি হচ্ছে মেকানিজমটা এরকম। যেখানে একটু বলি, এক্সট্রুডারে যে স্ক্রুটা ছিল সেখানে কিন্তু চেক ব্যাকফ্লো চেক ভালভ ছিল না, কিন্তু ইনজেকশন মোল্ডিং এ স্ক্রু শেষে একটা ব্যাকফ্লো চেক ভালভ আছে। এই ব্যাকফ্লো চেক ভালভটার কাজ কি হতে পারে, কে বলতে পারবা? যখন প্লাঞ্জার হিসেবে কাজ করছে তখন তখন যাতে সামনে থেকে আবার লিকুইফাইড পলিমার পেছনে চলে যায়, সেজন্য এটা ভালভের কাজ একবারে করবে। মোল্ডে চলে গেল, তখন এই ভালভটা বন্ধ হয়ে যায়, চেক ভালভটা বন্ধ হয়ে গেলে কি হলো, যে লিকুইডটা, যে লিকুইড পলিমারটা মোল্ডে আসলে সে আর ব্যাকে যেন আর পিছন থেকে না আসতে পারে, সেজন্য। যখন আবার এটা ফিল আপ হয়ে গেল, মোল্ডটা খুলে পুরোটা চলে গেল, তখন আবার কি হয়, ব্যাকফ্লো চেক ভালভটা আবার খুলে দেয়। খুলে দেওয়ার ফলে কি হয়, যে পলিমার নেক্সট যে পলিমার ব্যাচটা আসবে সেটা আবার পাস হয়ে যায়। যে কোনো পলিমারের জন্য কি এই সরি এই ভালভটা থাকা কি দরকার সব পলিমারের জন্য, নাকি কোনো পলিমারের জন্য কি না থাকলে ভালো হয়? যেসব পলিমারকে স্ট্যাগনেটেড অবস্থায় বেশিক্ষণ রাখা যাবে না, বা বা ফ্লো এর গতি কমিয়ে দিলেই যেখানে সমস্যা, যেমন যেগুলো ইজিলি ডিগ্রেড হয়ে যায় হাই টেম্পারেচারে, সেসবের ক্ষেত্রে এসব ভালভ ব্যবহার না করাই ভালো। তাহলে যেগুলো হিট সেনসিটিভ, যেমন কি পিভিসি, এইসব পলিমারের ক্ষেত্রে যে সম্বলিত সিস্টেমটা ইউজ করতে হবে, সেখানে কিন্তু ব্যাকফ্লো চেক ভালভটা থাকবে না। যেগুলো হ্যাঁ বলো। পিভিসি হিট সেনসিটিভ কেন? মানে টেম্পারেচার কমাইলে বাড়াইলে তার প্রপার্টি খুব বেশি চেঞ্জ হয়। সেটা তো বুঝলামই স্যার, কিন্তু স্যার কেমিস্ট্রির কারণে, মানে স্ট্রাকচার বা কেমিস্ট্রি দিয়ে আমরা কিভাবে হিট সেনসিটিভ ব্যাখ্যা করব? তোমরা বলছিলে তোমরা চিন্তা বেশি করতেছো, আমি তাদের বেশি চিন্তা করি নাই।
এখানে যেটা বলতেছে সে সেন্সিটিভ আর কি, হিট 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 কম বেশি করলে তার প্রপার্টি খুব বেশি ভ্যারিয়েশন হওয়ার সম্ভাবনা আছে, যে কারণেই এই পিভিসি টাইপের যেগুলো হিট সেন্সিটিভ সেগুলোর ক্ষেত্রে এই ব্যাকফ্লো চেক ভালভটা থাকবে না। আমি কিন্তু অত বেশি চিন্তা করি না পিভিসি স্ট্রাকচার কেমন, আমি বলতেছি না তোমাকে, তোমরা তো কেমিস্ট্রি ভালো করে পড়ে আসছো, অনেক বেশি চিন্তা করতেছো, আমি অত বেশি জানি না আসলে। এইটুকু যে আমি যেটুকু বুঝি যে আসলে যেগুলো হিট সেন্সিটিভ পলিমার সেগুলোর জন্য এই ব্যাকফ্লো চেক ভালভটা থাকবে না বা না থাকাই ভালো আর কি। আরেকটা জিনিস এখানে আছে, দেখো যে স্ক্রুর পরে এখানে তো মোল্ড আছে, মোল্ডে যাওয়ার আগে এখানে একটা কি আছে, নজেল আছে, যেটা কিন্তু এক্সট্রুডারে। স্যার আপনি কি পেজ চেঞ্জ করেছেন? আচ্ছা আমি এটা চেঞ্জ করি না, আমি বলতে গিয়ে আগে পরেরটাকে বলে ফেলছি, অসুবিধা সেটা সমস্যা না। তাহলে আমি যেটা বললাম যে ব্যাকফ্লো চেক ভালভ কোথাও আছে কোথাও নাই। আচ্ছা এখানে তো আমি এভাবেই যাই। দেখো এরপরে কি বলতেছে, স্ক্রু। স্ক্রুটা কি একই রকম নাকি ডিফারেন্ট, কোনো কি চেঞ্জ আসবে তোমরা বলতে পারবা? সরি, স্ক্রুটা কি বললাম যে এক্সট্রুডার স্ক্রুটা কি শুধুমাত্র নিজ অ্যাক্সিসে ঘুরছিল, এই স্ক্রুটা কি নিজ অ্যাক্সিসে ঘুরে সামনের দিকে যায়, পিছনের দিকে আসে, মানে পাঞ্জা হিসেবে কাজ করে, স্ক্রু হিসেবেও কাজ করে। তাছাড়া কিন্তু আর স্ক্রুর খুব বেশি পার্থক্য নাই, এক্সট্রুডারে যেরকম ছিল ইনজেকশন মোল্ডিং এ সেরকমই স্ক্রু, একই ধরনের স্ক্রু, শুধু পার্থক্য হচ্ছে এটা পাঞ্জা হিসেবে কাজ করছে। স্যার ভালভের স্ট্রাকচারটা একটু একটু দেখালে ভালো হয়। আচ্ছা এটা একটু বড় দেখি, এখানে কি বুঝতে পারছো কিনা, মানে এখানে বাম দিকেরটা বলছে যে ভালভটা বন্ধ, ডান দিকে ক্লোজ। এখানে বন্ধ কেন, এটা ক্লোজ কেন বলো দেখি। স্যার এখনো ইমেজটা লোড হয়নি, এখনো স্যার আমি পেজ 37 অফ 98 এই আছি, মানে যেখানে চারটা ছবি দেখাচ্ছিল ওখানেই আছি। এখানে আছো, এখানে এখানে স্যার লোড হয়েছে পরের গুলো, আমি দেখতে পাচ্ছি। আমারটা এখনো লোড হয়নি। এখানে যেটা বললাম যে ব্যাকফ্লো চেক ভালভ, এটা কখনো ওপেন থাকবে কখনো ক্লোজ থাকবে। যখন পলিমারটা সামনের দিকে আসবে তখন ওপেন থাকবে, যখন সামনে পাস মোল্ডে চলে গেল তখন আবার সে বন্ধ হয়ে যাবে। ব্যাকফ্লো যেন না হয় সেজন্য এই ভালভটা ইউজ করা হচ্ছে। ছবিতে যেটা দেখানো হয়েছে যে ডান দিকেরটা ভালভটা বন্ধ, বাম দিকে ভালভটা বন্ধ, ডান দিকেরটা ভালভটা খোলা। এখানে কি সবাই কি দেখতে পাচ্ছ এখন? স্যার আমি এখনো দেখতে পাচ্ছি না, এখন রোল করা বোধহয় একটু একটু শুরু হয়েছে। তাহলে এখানে বাম দিকেরটাই বলছে কি ভালভটা বন্ধ, ডান দিকেরটাই বলছে ভালভটা খোলা। কোন অংশটা বন্ধ কোন অংশটা খোলা? এখানে স্যার ক্লোজড ভালভের যেখানে দেখানো হয়েছে সেখানে ক্লোজড ভালভটা অ্যাকচুয়ালি স্ক্রুয়ের ফ্লাইট এবং তার সামনের অংশটাকে ক্লোজ করে রাখে, এই তখন অংশটা সামনের ক্লোজ দিকে করা আছে, যায়। এই অংশটা ক্লোজ করা আছে, এটাই তো বোঝাচ্ছে আর কি, যে এই অংশটা এখানে ক্লোজ করা আছে আর কি, এটা এখানে পিছন দিকে ছিল দেখি এই অংশটা ওপেন, এরকম নাকি? স্যার সামনে থেকে যখন প্রেসার আসছে তখন সেই প্রেসারের জন্য এই যে ভালভটা স্ক্রুয়ের এজগুলোতে লেগে যাচ্ছে, এবং ফলে স্ক্রুয়ের যে পাশের যে ফ্লাইট গুলো আছে, ফ্লাইট গুলো ক্লোজ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে তখন ফাইট দিয়ে কেউ আসতে পারছে না আর কি ভিতরের দিকে। আর মেজিকটা স্যার হচ্ছে, বলো। বলতে গেলে যখন ভালভটা ওপেন হচ্ছে তখন এই ফ্লাইটের পেছন দিয়ে প্রেসার ধরে ফ্লাইটটা খুলে যাচ্ছে, এবং ফ্লাইটের মাঝখানে যে একটা গ্যাপ আছে এই গ্যাপ দিয়ে আবার লিকুইফাইড পলিমার সামনের দিকে চলে আসছে। সামনের দিকে যাচ্ছে আর কি, যখন এটা পড়ে যাচ্ছে তখন এর পিছন দিকে চলে আসছে, ফাইটটা বন্ধ হয়ে যাচ্ছে আর কি। তাহলে ঠিক আছে। এরপরে হচ্ছে যে ব্যারেল হিটার, তো এর মধ্যে একই রকমই ইঞ্জেকশন মোল্ডে যেরকম ব্যারেল ছিল এখানেও সেরকম ব্যারেল, এখানেও কিন্তু হিটার আছে, কাজে খুব বেশি পার্থক্য নাই। আর এক্সট্রুডারে বলছিলাম যে ভেন্টিং জোন আছে, এখানেও ইনজেকশন মোল্ডিং এর ভেন্টিং জোন থাকে, যদি পলিমারের মধ্যে কোনো ময়েশ্চার থাকে বা যদি কোনো এয়ার গ্যাপ থাকে সেগুলো ভেন্টিং জোন দিয়ে বের হয়ে যায় আর কি। কাজে ব্যারেল আর হিটার এটা মোটামুটি এক্সট্রুডারে ইনজেকশন মোল্ডিং এ একই রকম। আচ্ছা এরপরে বলতেছি, আমি একটু আগে বললাম যে একটা পার্থক্য আছে ইনজেকশন মোল্ডিং এ, যেখানে হচ্ছে স্ক্রুর পরে ডাই বা মোল্ডে যাওয়ার আগে একটা নজেল আছে। নজেলের কাজ কি, এটা কি কেউ কি পড়েছো বইয়ে? সরি, ইনজেকশন মোল্ডে কি আছে, স্ক্রুর পরে একটা নজেল আছে, মোল্ডে যাওয়ার আগে নজেল আছে। নজেলের ফাংশন কি, এটা কি বলতে পারবা? মানে কেন নজেল রাখা হয়েছে এখানে? ফ্লোটাকে স্কুইজ করে মোল্ডের ভেতরে পাঠানোর জন্য। হ্যাঁ, তাহলে স্কুইজ করলে কি হবে, এখানে কি যদি কোনো এয়ার পকেট থাকে সেগুলো বের হয়ে যাবে। আর কি কিছু হবে, হিট ট্রান্সফার কি ভালো হবে?
নজলটাকে তো সাধারণত হার্ড হতে হবে এবং যেহেতু প্লাস্টিক মেল্ট ক্যারি করছে তাই এটাকে হার্ড তো হবে, মেটালিকই হতে হার্ড হবে। হবে, ফ্রিকশন হবে, ফ্রিকশনের ফলে যে কি হবে, এখানে কিছু হিট ডেভেলপমেন্ট হবে, হিট ডেভেলপ হবে। হিট ডেভেলপ হওয়া কি ভালো? ডিপেন্ড করে। যদি হিট তাড়াতাড়ি বেরিয়ে যায় তাহলে হিট জেনারেট হলেও খুব বেশি ক্ষতি নেই। কিন্তু যদি জমে যায়, টেম্পারেচার বেড়ে যায়, বিশেষ করে সেসব পলিমারের ক্ষেত্রে যাদের অ্যা তাহলে আবার অ্যা হ্যাঁ, তাহলে তো যাদের ক্ষেত্রে স্ট্যাগই হিট হলো। তাহলে ফিজিক্যাল প্রবলেম। হিট সেনসিটিভ পলিমার সেগুলোর ক্ষেত্রে তাহলে নজল ইউজ না করাই বেটার, তাই তো? কিন্তু দেখো এখানে বলছে নজল আবার দুই ধরনের বলছে, একটা হচ্ছে ওপেন নজল, একটা বলছে শাট অফ নজল। সো একটা ওপেন নজল, হচ্ছে ক্লোজ নজল। তো ওপেন নজল মানে ও নজলটা সবসময় খোলা থাকবে, আর যেগুলা ক্লোজ নজল সেগুলা কখনো বন্ধ করা যাবে, কখনো খোলা থাকবে। যেহেতু এখানে কি অবশ্যই একটা নজল থাকবেই, সেক্ষেত্রে যেগুলো হিট সেনসিটিভ পলিমার সেগুলোর ক্ষেত্রে ওপেন নজল ইউজ করে। নজল সবসময় খোলাই থাকে আর কি, পলিমার এসে জাস্ট পাস করে চলে যায়। আর যেগুলো হচ্ছে তোমার ক্লোজ নজল সেগুলো কখনো খোলা থাকে, কখনো বন্ধ করা যায়। যেগুলো হিট সেনসিটিভ সেগুলোর জন্য অবশ্যই ওপেন নজল ইউজ করতে হবে। তাহলে ক্লোজ নজল ইউজ করবে কোনগুলোর জন্য বলতে পারবা? যেখানে লিকুইড লিক করার খুব বেশি চান্স রয়েছে, মানে যেখানে ভিসকসিটিটা খুব বেশি না, সেখানে ফ্লোটাকে কন্টেইন করার জন্য এই ক্লোজ সেগুলো নজল করার ইউজ জন্য করতে হয়। অনেক সময় নজল ইউজ করছে, সেই নজল গুলো হচ্ছে ক্লোজ নজল, কখনো খুলে ফেলা যাবে, কখনো বন্ধ করা যাবে। এইটা আবার দুই ধরনের বলছে, একটা হচ্ছে এক্সটার্নাল কোনো ফোর্স দিয়ে করছে, একটা হচ্ছে তোমার সিস্টেমের ভিতরে কিছু নিডল আছে, নিডলগুলোর মাধ্যমে খুলছে বন্ধ করছে। দুটার ফাংশন কিন্তু একই, দুটো হচ্ছে ক্লোজ নজল। তো যেগুলো তোমার হিট সেনসিটিভ সেগুলোর জন্য ইউজ করতে হবে ওপেন নজল, যেগুলো তোমার ভিসকোসিটি কম, ফ্লাইয়াবিলিটি বেশি, খুব সহজে পাস না করে, সেগুলোর জন্য ইউজ করতে হচ্ছে কি ক্লোজ নজল। ক্লোজ নজলটা আবার দুই ধরনের বলতেছে, এক্সটার্নাল শাট অফ নজল, একটা হচ্ছে নিডল শাট অফ নজল। এক্সটার্নাল মানে বাইরের থেকে খুলছে বন্ধ করছে, আর যেগুলো হচ্ছে নিডল সেগুলো হচ্ছে ভিতরের সিস্টেমের মাধ্যমে, নিডলের মাধ্যমে এটাকে কখনো খুলছে, কখনো বন্ধ করছে। তাই এটা একটা পার্থক্য এক্সট্রুডারের সাথে, যে এখানে একটা নজল আছে কিন্তু এক্সট্রুডারের কোনো নজল ছিল না। আচ্ছা, এরপরে ক্ল্যাম্পিং সিস্টেম, এটা যেটা বলছে যে তোমার মোল্ড বেশিরভাগ ইনজেকশন মোল্ডিং এর বেশিরভাগ ক্ষেত্রে মোল্ডটা হচ্ছে 2 পার্ট মোল্ড বা মাল্টিপল পার্ট মোল্ড, যেটা এটাকে কি করতে হবে, খুব ভালো করে ক্ল্যাম্প করে নিতে হয় আর কি। মানে পলিমারটাকে আসার আগে দুইটা মোল্ডের দুই পার্টকে খুব ভালো করে ক্ল্যাম্প করে না নিলে কি হতে পারে বলো দেখি? মোল্ডের দুই হাফের মাঝখান দিয়ে লিকুইড লিক আউট করতে পারবে এবং লিক সেটা আউট করতে সলিডিফাই পারে, হয়ে যাবে। কাজেই সেটা করা যাবে না। সেজন্যই ক্ল্যাম্পিং সিস্টেম ইউজ করে। ক্ল্যাম্পিং সিস্টেমটা কোনো কোনো ক্ষেত্রে হাইড্রোলিক, কোনো কোনো ক্ষেত্রে মেকানিক্যাল। আচ্ছা, এরপরে আছে হচ্ছে মোল্ড। তোমরা মোল্ড সম্পর্কে আমার থেকে বেশি জানো, আমি কিন্তু তোমরা তো পড়ে আসছো ফাউন্ডারি, কাজে আমি একটু বলবো, কিন্তু তোমরা আমার দেখবা যে আমার থেকে বেশি জানবা আর কি। মোল্ডে তোমরা কি পড়ে আসছো? স্ক্রু থাকে, রানার থাকে, গেট থাকে। ইনজেকশন মোল্ডিং এর ক্ষেত্রেও কিন্তু এখানে যেহেতু মোল্ড আছে, এখানেও কিন্তু স্ক্রু থাকবে, রানার থাকবে, গেট থাকবে। একটা মোল্ডের ছবি এখানে দেখানো হয়েছে, অনেক বেশি জটিল, সবগুলা না জানলেও হবে আর কি। জি স্যার, আমি ছবিটা ধরতে গেলে তেমন কিছুই বুঝতে পারিনি। মানে এত বেশি মানে খুব ডিপে, আমি তো তোমাদেরকে যেহেতু কাস্টিং তোমাদের ফান্ডে পড়াচ্ছি না, এটা কিন্তু এত বেশি যা ছবি দেওয়া আছে জাস্ট দেখার জন্য, এত বেশি কিছু জানতে হবে না। মেন যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানেও তোমরা যেটা পড়ে আসছো, যে এখানেও মোল্ডের মধ্যে স্ক্রু থাকবে, রানার থাকবে, গেট থাকবে। তোমরা যে ফাংশন গুলো পড়ছো এখানে একই জিনিসই, কিন্তু মানে আমি যদি না বললেও হয়তো, ওখানে তোমরা যে ফাংশন গুলোর জন্য পড়ে আসছো পলিমারে, এখানে ক্ষেত্রেও কিন্তু ফাংশন গুলো সব একই, গেটের ফাংশন একই, রানারের ফাংশন একই, স্ক্রুর ফাংশন একই রকমই আছে আর কি। কিন্তু অ্যাকচুয়ালি কোনটা কিভাবে কাজ করে, এটা যদি একটা 3D ইমপ্রেশন হতো, তাহলে 3D লাইক ইমপ্রেশন হতো, তাহলে হয়তো আমাদের বুঝতে আরো সুবিধা হতো। যেমন স্যার, আমার স্প্লিট লাইনটা বুঝতেই বেশ সমস্যা হয়েছে। এখন স্পিড লাইনটা এটা হচ্ছে যে ওরা বলতেছে যে যদি তোমার যদি অনেক সময় মাল্টি ক্যাভিটি মোল্ড হয়, তো তোমার, আমি কিন্তু ফাউন্ডে খুব বেশি পড়ি না, তুমি ভুলেও গেছি। এখানে যেটা বলছে যদি মাল্টি ক্যাভিটি মোল্ড হয়, সেক্ষেত্রে তোমার এই মানে অনেকগুলো পার্ট করে দিচ্ছে মোল্ডকে আর কি। কোন পার্টে রানার থাকছে, আরেক পার্টে মোল্ড থাকছে, আরেক পার্টে স্ক্রু থাকছে, এরকম বলছে আর কি। স্প্লিটটা যেটা বোঝাচ্ছে যে এখানে মোল্ডটাকে কয়েকটা পার্টে স্প্লিট করেছে। স্প্লিট করে কোন একটা মোল্ড পার্ট, ক্যাভিটি বলো। অ্যাকচুয়ালি মোল্ড ক্যাভিটি কোনটা সেটা বুঝতেও মাঝে মাঝে অসুবিধা হয়। মোল্ড ক্যাভিটি আর কোরের মাঝখানের কানেকশন, এটা বুঝতেও আমি অসুবিধা সেটাই হয়। তোমাকে বলছি, এত বেশি জটিল, তুমি এত এটা যে ফিগার একটা দিয়েছে, কিন্তু এখানে এত বেশি ফিগার তোমার এত ডিপে তোমাকে আঁকতে হবে না। তুমি যদি আঁকতেও দেয় পরীক্ষায়, খুব সিম্পল একটা এঁকে ফেলবে, এত কিছু আঁকতে হবে না, শুধু স্ক্রু দেখাবা, গেট দেখাবা, রানার দেখাবা, মোল্ড দেখাবা, এত কিছু দেখাতে হবে না আর কি। বুঝতে পারছো?
আচ্ছা এখানে কয়েকটা পয়েন্টের কথা বলছি, সেগুলো আমি বলি, তোমরা হয়তো জানো কি জানো না, বা হয়তো জানতেও পারো আর কি। এখানে বলতেছে যে মোল্ডের মধ্যে কয়েকটা স্পেশাল কিছু জিনিস আছে। একটাকে বলতেছে হচ্ছে যে তোমার চ্যানেল থাকবে। চ্যানেল কেন থাকতে পারে বলতে পারবা? মোল্ডের মধ্যে অনেকগুলো চ্যানেল থাকবে, কেন কেন চ্যানেল থাকবে? কুলিং এর জন্য হতে পারে, ভেন্টিং এর জন্য হতে পারে, প্লাস্টিক ফ্লোর জন্য হতে পারে। এই সবগুলোর জন্যই মানে অনেক সময় চ্যানেল থাকে, মানে মেইনলি হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য, ও যেগুলো বলো সেগুলো হতে পারে আর কি। আরেকটা হচ্ছে ইজেক্টর পিন থাকে। ইজেক্টর পিন হচ্ছে যখন মোল্ডিংটা শেষ বা তোমার পজিশনটা শেষ হয়ে গেল, মোল্ড থেকে যে প্রোডাক্ট যেন বের করা যায়, খুব সহজে বের করা যায়, সেজন্য ইজেক্টর পিন থাকে। আরেকটা বলছে বেকিং প্লেট থাকে। বেকিং প্লেট কেন বলতে পারবা? যাতে আমি মেশিনের সাথে এটাকে স্ক্রু দিয়ে আটকে দিতে পারি। হ্যাঁ, তো সেজন্য এখানেও তাই বলেছে, এই কারণটার জন্য বেকিং প্লেট থাকে। এই তিনটা জিনিস জানলেই হবে। এখানে যে এত ডিটেইল, যে অনেকগুলা ফাংশন, অনেকগুলো জিনিস দেখাচ্ছে, সবগুলা তোমার লিখতেও হবে না, আঁকতেও হবে না। খুব সহজ, যদি আঁকতেই বলে খুব ইজি, তিনটা জিনিস চারটা জিনিস শিখে দেবে। এত ডিটেইল, এত বেশি আঁকার কোনো প্রয়োজন নাই আর কি। আচ্ছা, তিনটার ফাংশন আমি একটু বলি, তোমার যেহেতু জানো তারপর আমি একটু বলি। প্রথম হচ্ছে গেট। গেটটার কাজ কি বলো দেখি? রানার থেকে মোল্ড কেবিজে লিকুইড নিয়ে যাওয়া। যখন তোমার প্রোডাক্ট তৈরি হয়ে গেল, তখন 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 কি গেট থেকে প্রোডাক্টটাকে আসলে বের করে ফেলে। তুমি যদি একদম রানার থেকে বের করো তাহলে কি অনেক সিস্টেম লস হয়ে যাবে। তো এই জন্যই যে দেখা যায় কি, যখন প্রোডাক্টটা তৈরি হয়ে গেল তখন গেট থেকে প্রোডাক্টটাকে কেটে বের করে ফেলতে হয়। এটা একটা কারণ। আর কি কারণ থাকতে পারে বলা দেখি? আর কোনো গেটে কি একটাই কাজ? লিকুইড ফ্লোকে কন্ট্রোল করা, ল্যামিনারাইজ করা। এগুলা হতে পারে, ঠিক আছে, এগুলাও কারণ। আর সবচেয়ে মেইন কারণ যে কি, গেটের মাধ্যমে কিন্তু ফিল আপ হবে। স্ক্রু রানার থেকে যে পলিমারটা আসবে সেটা গেটের মাধ্যমেই মোল্ডে যাবে। আর সবচেয়ে যেটা মেইন, আরেকটা মেইন কারণ যেটা একটু আগে বললাম, যে যখন প্রোডাক্টটা তৈরি হয়ে যায় তখন গেট থেকেই প্রোডাক্টটাকে সেপারেট করে ফেলতে হয়। তো গেট আবার এখানে তোমাদের এই বইয়ে যেটা দেখানো হয়েছে 3 ধরনের গেট। তোমরা কি এগুলো দেখছিলা যে গেট কয় ধরনের হয়? মেটালের ক্ষেত্রে তো স্যার গেট গুলো অনেক ধরনের আছে, যে নাইফ গেট, অফসেট গেট, হর্ন গেট, তারপরে এছাড়া আমরা দেখেছি যে 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 সাইড গেট, টপ গেট, বটম গেট। এখন এখানে গেটিংটা একটু ডিফারেন্ট। এখানে আবার 3 ধরনের গেট বলছে। একটা হচ্ছে স্ক্রু গেট বলছে। স্ক্রু গেট বলছে যদি সিঙ্গেল ক্যাভিটি মোল্ড হয় তাহলে সরাসরি গেটের মাধ্যমে মোল্ডে চলে যাবে, সেটাকে বলছে স্ক্রু গেট। একটা বলছে পিন গেট। পিন গেটটা যেটা বলছে, পিন গেটের মধ্যে নাকি শেয়ার ফোর্স অনেক বেশি। কিভাবে কাজ করে এটা কিন্তু বলা হয় নাই। যেটা বলছে এটা আসলে স্যার যখন একটা যখন এটা নিচের দিকে ট্যাপার হয়ে যাচ্ছে, তখন নিচের দিকে তো অটোমেটিক্যালি প্রেসার বেড়ে যাচ্ছে, ফলে নিচের দিকে তো ভেলোসিটিও বেড়ে যাচ্ছে, এবং ভেলোসিটি বেড়ে গেলে শিয়ার ফোর্স হয়ে যাবে। আর প্লাস্টিকের যদি নন নিউটনিয়ান বিহেভিয়ার করে, তবে আমাদের মেইন টার্গেট থাকে যে যে এটা যেন প্রেসার দিলে যাতে এটা ভিসকোসিটি কোএফিসিয়েন্ট কমে যায়, মানে হাই শিয়ারে এটা ভিসকোসিটি কোএফিসিয়েন্ট কমে যায়। এই ইফেক্টটাই এখানে কাজে লাগে। এটা হতে পারে, তাহলে সেটা হতে পারে। এখানে যেটা বলতেছে তোমার শেয়ার ফোর্সটা বেশি কাজ করে, যার জন্য যদি ভিসকাস পলিমার হয় সেক্ষেত্রে পিন গেট ইউজ করলে বেটার প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আর কি। আর এটা বলছে সাইড গেট। সাইড গেটটা মানে হচ্ছে সাইড থেকে পোরিং হচ্ছে বা সাইড থেকে পলিমারটা আসতেছে। বেশিরভাগ ক্ষেত্রে সাইড গেট ইউজ করে। জেনারেলি যে কোনো পলিমারের জন্য যদি বলতে হয় তাহলে তোমার সাইড গেট ইউজ করে আর কি। সাইড গেটে দেখো কি, তোমার যে গেট থেকে যেখানে এসে পড়ছে সারফেসটা অনেক বড়, মানে বেশি, খুব সহজেই বেশি পরিমাণে পলিমার সাইড গেট দিয়ে আসতে পারে, যে কারণে নরমালি সাইড গেটটা ইউজ করে আর কি। কিন্তু যদি তোমার সরি ডিসকাস পলিমার হয় সেক্ষেত্রে পিন গেট ইউজ করা যেতে পারে আর কি। জেনারেলি সাইড গেট ইউজ করে। আর যদি সিঙ্গেল ক্যাভিটি মোল্ড হয় সেক্ষেত্রে স্ক্রু গেট ইউজ করা যেতে পারে। আচ্ছা, এরপরে বলছে রানারের কাজ কি? কি বলতে পারবা? স্ক্রু থেকে গেট পর্যন্ত লিকুইডটাকে নিয়ে যাওয়া। পলিমারটাকে পাস করে দাও। রানারটা কেমন, ক্রস সেকশন কেমন হওয়া দরকার, সারফেসটা কেমন হওয়া দরকার? সারফেস এরিয়া কেমন হলে ভালো, আর ক্রস সেকশন কেমন হলে ভালো রানারের? রানারের ক্রস সেকশনের তুলনায় সারফেসটা হবে ছোট, যাতে খুব তাড়াতাড়ি হিট লস না হয় এবং রানারটা যাতে সাথে সাথেই ফ্রোজেন না হয়ে যায়। রানারটা যদি সারফেস এরিয়া বেশি আসে সেই তাড়াতাড়ি দেখা যাবে কি মোল্ড ফিল আপ হওয়ার আগে সেই সাইড হয়ে বসে থাকবে। কাজে সারফেস এরিয়াটা রানারে কম হইতে হবে। ক্রস সেকশনটা বেশি হতে হয়, কারণ কি, যে ক্রস সেকশন বেশি হলে কি পলিমার ফ্লোটা কি সহজ হবে।
এই ধরনের প্রপার্টি থাকা দরকার রানারের পলিমার যখন প্রসেস করবা। এরপরে বলছে স্প্রুটা খুব বেশি স্পেশাল কিছু না, তোমরা যেরকম পড়ে আসছো নরমাল স্প্রু আর কি। এটা আচ্ছা স্প্রুটা কেমন হতে পারে তোমাদের কি কোনো আইডিয়া আছে কি হতে পারে? স্প্রু কাজ কি জাস্ট কি পলিমারটাকে পাস করা? স্প্রুটা কি কোনো স্পেশাল প্রপার্টি থাকতে হবে? কি মনে হয়? এটাকে টেনে বা কেটে যেতে আলাদা আলাদা করা যায় সেরকম ব্যবস্থা থাকলে ভালো হয় হয়তো। কিরকম ভালো, কিন্তু তুমি কি আলাদা করে দিলে তো তোমাকে আবার 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 একটা প্রোডাক্ট তৈরি করলা, এটাকে ফেলে দিলা, আবার আবার লাগালে, তাহলে কি করবে? এগুলো তো ফিজিক্স ভায়াবল হবে না। তা কি হবে? না বলছে স্প্রু এর মধ্যে প্লাস্টিকটা জমে যায় সেটার কথা বলছি। সেটা বললা, তাহলে সেই ক্ষেত্রে তাহলে প্রপার্টি কেমন হতে হবে? মানে পলিমার তো এখানে জমে গেলে হবে না, পলিমারটা তো পাস হতে হবে, তাহলে তাহলে সেটা চিন্তা করলে স্প্রু প্রপার্টি কেমন হওয়া উচিত? এখানে তাহলে স্যার এর থার্মাল কন্ডাক্টিভিটি লো হওয়া উচিত। এখানে এখানে ফ্লো পাথ যথাসম্ভব প্রপার্টি স্মুথ হওয়া উচিত। সহজ হতে হবে, সহজ হওয়া দরকার, না তো এখানে স্ট্যাগারেন্ট হয়ে গেলে কিন্তু আবার হবে না। আচ্ছা এরপরে বলছে ভেন্টিং জোন, ভেন্টিং কি থাকা দরকার মোল্ডের ভিতরে বা মোল্ডের চারপাশে? জি স্যার থাকা উচিত। থাকা উচিত। তাহলে ভেন্টিং এর কাজ একটা হতে পারে কি, সে যদি কোনো এয়ার বাবল ভিতরে থাকে সেগুলোকে সে বের করে দিবে। আবার অনেক সময় ভেন্টিং দিয়েও কিন্তু কি করা হয়, টেম্পারেচার কন্ট্রোল করা যেতে পারে মোল্ডের। আর কি কোনো কারণ হতে পারে ভেন্টিং এর এই দুটো ছাড়া? ভেন্টিং না থাকলে কি হইতো? ভেন্টিং না থাকলে তাহলে কি, যদি কোনো মোল্ডের মধ্যে কোনো এয়ার পকেট থাকতো, সেগুলো যখন প্লাস্টিকটা এসে পড়লো কি হবে এখানে যদি ভেন্টিং না থাকতো? তবে প্লাস্টিক জমে গেল ওই বড় বাবলটা থেকে যেত, ফলে একটা সলিড স্ট্রাকচার পেল না, তারপর মোল্ড ফিলিং এ বাধা দিত। হ্যাঁ তাহলে সেটা একটা হয়তো। আর একটা হচ্ছে এখানে যেটা বলতেছে যে যদি কোনো এয়ার বাবল থাকে, যদি বের না হয়, যখন যেটা পলিমারটা কি হট, সেটা করে সে ওয়েট একটা কি কোল্ড মোল্ডের মধ্যে পড়লো, সেখানে এক্সপ্লোশন হওয়ার সম্ভাবনা থাকে। দেখা যায় কি তাহলে কি যে প্রোডাক্টটা তৈরি হবে, প্রোডাক্টের সারফেসটা ভালো হবে না, এটা আরেকটা কারণ। স্যার অ্যাকচুয়ালি এক্সপ্লোশন না, মানে এখানে যে এয়ারটা ট্র্যাপড আছে সেটাকে যখন প্লাস্টিক দিয়ে প্রেসার করা হয় তখন এই প্লাস্টিকের তো এডিয়াবেটিক হিটিং হয়। আমরা থার্মোডাইনামিক্সে পড়ে এসেছি না, এই এডিয়াবেটিক হিটিং এর কারণে প্লাস্টিকটা পুড়ে সেটা যেতে পারে। এক্সপ্লোশন মানে এত হাই লেভেল, তুমি যেটা বলো ঠিক আছে। নেক্সট এখানে সাধারণ কথায় বলতেছে যে ওই জিনিসটা হচ্ছে কি, এখানে এত ডিটেইল তো বলছে না, তুমি যেটা বলছো সেটা তো বলছে না, মানে সারফেসটা খারাপ হয়ে যাবে, অ্যাপিয়ারেন্সটা খারাপ হয়ে যাবে। আচ্ছা মোল্ড টেম্পারেচার কন্ট্রোল করা তো দরকার আছে, এটা বলতে পারবা কেন? মানে মোল্ড টেম্পারেচার বেশি হলে কি হতে পারে, কম হলে কি হবে? বেশি হলে এটা সলিডিফাই হতে দেরি হবে, কিংবা একবার সলিডিফাই হয়ে গেল এখানে সারফেসে প্লাস্টিকটা আবার এই মোল্ডের গায়ে লিকুইড হয়ে লেগে যাবে। আর কম হয়ে গেলে এই সারফেসটা প্রিমেচুরালি ফ্রোজেন হয়ে যাবে, ফলে তাহলে তো ভেতরে ভালো হয়তো হবে না। কিন্তু সলিডনেস পাওয়া যাবে না। আরেকটা কথা বলছে যে যদি তোমার হয় কি জানি, যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে তাহলে বলতেছে এখানে আবার হবে, ফ্ল্যাশিং হবে। এটা কি হয়? মিডলের ক্ষেত্রে কি এটা হয়েছিল? মোল্ড টেম্পারেচার বেশি হলে এখানে ফ্ল্যাশিং হচ্ছে, এটা কি হয়? স্যার মোল্ড টেম্পারেচার বেশি হলে স্যার ভিসকোসিটি কমে যাচ্ছে, ফলে ফলে এই দুই মোল্ডের মাঝখানে যে খুব সূক্ষ্ম ক্যাপিলারি গ্যাপ আছে এই সেখান দিয়ে ফ্ল্যাশিং হতে চান্স পারে। বেড়ে যাচ্ছে। আচ্ছা আর আরেকটা বলছে যে গ্লাস ভালো হয়, গ্লাস কি ভালো হয় টেম্পারেচার বেশি থাকলে মোল্ডের? এটা বলা স্যার কঠিন। আবার বলতেছে যে তোমার সারফেসটা মানে মেল্টেড, হ্যাঁ সারফেসটা হাই হাই মেল্টিং টেম্পারেচার থেকে আস্তে আস্তে সলিডিফাই হয়ে থাকে, সেজন্য সারফেসের স্মুথনেস বাড়তে পারে, কিন্তু স্যার কোল্ড হলে কেন গ্লস খারাপ হবে সেটাই বুঝতে পারছি না। এটা আমিও বুঝতেছি না, কিন্তু এখানে যেটা বললো যে টেম্পারেচার বাড়লে সারফেস গ্লাসটা একটু বেটার হবে আর কি। আমরা বলছে যে ভয়েড একটু কম হবে, মোল্ডের টেম্পারেচার যদি কম্পারেটিভলি বেশি হয় তাহলে ভয়েডও নাকি ভয়েডও নাকি একটু কম হয় আর কি। এগুলা কারণে মোল্ডের টেম্পারেচার বেশিও রাখা যাবে না, আবার খুব বেশি কমেও রাখা যাবে না। আমরা মনে হয় একটা ভয়েডের ব্যাপারটা স্যার বোঝা যাচ্ছে, কেন তাহলে গরম হলে এখানে যে এয়ার বাবল গুলো সারফেসে সলিডিফাই হয়ে গেছিল সেগুলো এসকেপের সুযোগ পাবে। আচ্ছা তো সেই কারণে তাহলে ভয়েড কম হবে যদি মোল্ড টেম্পারেচার বেশি থাকে আর কি। কিন্তু ওভারঅল দেখা যায় কি মোল্ড টেম্পারেচার বেশি রাখলেও সমস্যা, কম রাখলেও সমস্যা, মানে মডারেট একটা রাখার চেষ্টা করা হয় আর কি। আচ্ছা এরপরে যে এগুলো আছে এগুলো পড়তে হবে না, যে তোমার যে 4.5 এগুলো কিন্তু পড়তে হচ্ছে না। আচ্ছা এরপরে যেটা আছে এটা হচ্ছে মাল্টি ডেলাইট মোল্ড। এটা কেমন, যদি তোমার বেশি যে মাল্টি ক্যাভিটি মোল্ড হয় সেক্ষেত্রে এই ধরনের হয়, যেমন ছবিটা এখানে দেখানো হয়েছে দেখো, যে মাল্টি ক্যাভিটি মোল্ড মানে কি, এখানে দুইটা ক্যাভিটি মোল্ড ক্যাভিটি আছে দুইটা, সেক্ষেত্রে এখানে দেখো যে এখানে যে মোল্ডটা আছে মোল্ডটাকেও কিন্তু কয়েকটা পার্টে ভাগ করেছে। স্যার এক্সাম্পল প্রবলেমটা দেখাচ্ছেন নাকি? আমারটাতে এখনো না পেজটা লোড হচ্ছে না। এটা আমি দেখাচ্ছি না, আমি তো এই নাম্বার বলছি, এরপরে যেগুলো নাই ফর এক্সাম্পল 4.5টা পড়তে হবে না।
এরপর আমি আসছি হচ্ছে এখানে মাল্টি ডেলাইট মোল্ড। এখানে ছবিটা হচ্ছে পরের পেজে দেওয়া আছে, 4.38 এ দেওয়া আছে। এখানে বলতেছে যদি মাল্টি ক্যাভিটি মোল্ড হয় সেই ক্ষেত্রে মোল্ডের মধ্যে আবার কয়েকটা মানে ডিফারেন্ট প্লেনে তিনটা পার্টে ভাগ করেছে মোল্ডটাকে। একটা মোল্ডের মধ্যে হচ্ছে রানারটা আছে, একটাতে এক পার্টে স্ক্রু আছে, আরেক পার্টে রানার গেট আছে। তার মানে এখানে কি মাল্টি ক্যাভিটি মোল্ড মানে যেটা বলতেছে যে মোল্ডটা কি মানে মোল্ডটা অবশ্যই মাল্টি ক্যাভিটি তো হবেই, ক্যাভিটি বেশি থাকবে। আর যেটা হবে যে ভিন্ন ভিন্ন পার্টে ভিন্ন ভিন্ন কম্পোনেন্ট গুলো থাকবে। কোন একটা সারফেসে যেমন কি আছে এখানে স্ক্রু আছে, আরেকটা সারফেসে রানার গেট আছে, আরেকটা সারফেসে মোল্ড ক্যাভিটি আছে। মানে এরকম কি ভিন্ন ভিন্ন তোমার ভিন্ন ভিন্ন পার্টে ভিন্ন ভিন্ন কম্পোনেন্ট থাকবে। এটাকে বলতেছে মাল্টি ডেলাইট মোল্ড, অনেক সময় এটাকে মাল্টি ক্যাভিটি মোল্ড বা অনেক সময় কি থ্রি পেট মোল্ডও বলতেছে আর কি। তো মাল্টি ক্যাভিটি মোল্ডের ক্ষেত্রে এই ধরনের মোল্ড সিস্টেম থাকে। এরপরের টাইপটা এক ধরনের মোল্ড বলছে, এটাকে বলছে হট রানার মোল্ড। রানারটাকে হট রাখবে, রানারটাকে হট। আপনি তো বলছিলেন যে 288 পর্যন্তই পরে আসতে। আচ্ছা আমি একটু বললাম, একটু শুনো, অসুবিধা কি? সময় আছে একটু বলে দিই, অসুবিধা নাই, ঠিক আছে? কিন্তু স্যার এরপরে এগুলো তো আগে পরে আসেনি। আচ্ছা পড়াশোনা আমি বেশি বেশি কিছু বলতেছি না, অল্প একটু আমি যেটা বলছি একটু শুনলেই হবে, অসুবিধা নাই। এরপরে হচ্ছে হট রানার মোল্ড। রানারটাকে হট করবে, রানারটাকে হট করা কি দরকার আছে বলো দেখি? রানারটা কি হট হলে কি ভালো না খারাপ? হট হলে কি ভালো? কোল্ড হলে কি সমস্যা ছিল বলো? তুমি পড়ো না, এমনি আইডিয়া করে বলো, তোমার তো কাস্টিং পড়ে আসছো। জি স্যার, কোল্ড হলে তো এটা তাড়াতাড়ি ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা তাড়াতাড়ি ফ্রিজ হয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি ফ্রিজ হয়ে যাবে, কাজে তাহলে কি তখন কি তাকে সেপারেট করে তাকে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে আবার নতুন একটা রানার সেট করতে হবে। তাহলে ইকোনমিক্যালি কি অনেক খরচ বেড়ে যাবে। সে কারণে যে সিস্টেমটা করা হয়েছে যে হট রানার মোল্ডে কি করতেছে, রানারটাকে কোনো না কোনো ভাবে হট রাখছে। হট রাখলে কি হবে বলো দেখি? এখানে এখানে প্লাস্টিক যে লিকুইড পলিমারটা আসছে, মনে করেন মোল্ড ফিল আপ হয়ে গেছে, কিন্তু সিস্টেমে তো অনেক লিকুইড পলিমার থাকবে। সেগুলো যে রানারটা হট থাকে, পলিমারটা হট থাকবে, তাহলে কি সুবিধা হবে? একটা মোল্ড ক্যাভিটি যখন ফিল আপ হয়ে গেল, প্রোডাক্ট বের করে ফেললা, তখন এখানে যে পলিমারটা আছে সেই পলিমারটা কি আবার কি করবে? মোল্ডটাকে ফিল আপ করবে। রানারটাকেও এখানে কি করা যাচ্ছে, ইউজ করা যাচ্ছে, এবং কি পলিমারের ফ্লোটা কন্টিনিউয়াস হচ্ছে, প্রোডাক্ট তৈরির সময় অনেক কম লাগছে। যে জন্য কি করছে, রানারটাকে হট রাখছে। তো হট কিভাবে রাখতে পারবে বলতে পারবা? হট কিভাবে রাখা যেতে পারে রানারটাকে? এখানে এখন স্যার হিটিং এর মাধ্যমে, কন্ডাকটিভ হিটিং এর মাধ্যমে এটাকে হট রাখা যেতে হ্যাঁ, পারে। এটা যেটা করছে যে রানার দুই পাশে হিটার লাগিয়ে দিচ্ছে, কোনো ক্ষেত্রে ইনসুলেটর লাগিয়ে দিচ্ছে। ইনসুলেটর লাগালে কি হবে? হিট বের হবে না, কি রানারটা কি থাকবে? হট থাকবে। অনেক ক্ষেত্রে আমরা হিটার ইউজ করতেছি রানারের পাশে, হিটার ইউজ করলে কি হবে? রানারটা হট থাকবে। তাহলে হট রানার মোল্ডের মেইন মেকানিজম হচ্ছে হট হচ্ছে কি দিয়ে? ইনসুলেটর দিয়ে বা অনেক সময় হিটার দিয়ে। আচ্ছা এরপরে আরেকটা টাইপ আসছে, এটাকে বলছে ইনসুলেটেড রানার মোল্ড। এখানে 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 তাহলে কি হতে পারে বলতে পারবা? ইনসুলেশনের মাধ্যমে বা কোনোভাবে কি রানারটাকে হট রাখবে। এখানে যেটা করছে যে নরমাল যে রানার থেকে রানারটার বদলে একটা বেশি থিকনেসের রানার ইউজ করতেছে। নরমালি যে থিকনেসের রানার ইউজ করা হয় তার থেকে একটা মোটা রানার ইউজ করতেছে। তো মোটা রানার ইউজ করে যেটা হচ্ছে যে তোমার রানারের বাইরের দুই পাশে যে অংশটা যেখানে হিট ট্রান্সফার বেশি সেখানে সাইড হয়ে যাচ্ছে, মাঝখানের অংশটা লিকুইড থাকছে। এই লিকুইড অংশ থেকে পরে পলিমারটাকে সামনের দিকে পাস করা হচ্ছে। এটা কি বুঝতে পেরেছো? মানে এখানে কি করলো, এখানে নরমাল আলাদা করে কোনো ইনসুলেটর দিতে হয় না, ইনসুলেটর দিতে হচ্ছে না দিয়ে কি করছে, যে রানারটা ইউজ করছে, রানারটা থিকনেস বাড়িয়ে দিচ্ছে, বাই ডায়ামিটার বা থিকনেস বাড়িয়ে দিচ্ছে। বাড়িয়ে দিলে কি হয়, যে আউটার সারফেসের যে অংশটা কিছু অংশ সাইড হয়ে যাচ্ছে, তো মাঝখানের অংশটা কি লিকুইডই থাকছে। মাঝখানের অংশটা গরম থাকছে, বাইরের অংশটা কি সাইড হয়ে যাচ্ছে। তাহলে মাঝখানের অংশটা থেকে যে পরিমাণটা থাকবে সেটা তখন কি করবে, সামনের দিকে ফ্লো করবে। এটার নাম দিয়েছে হচ্ছে ইনসুলেটেড বা ইনসুলেটিং রানার মোল্ড। আগেরটা যেখানে ইনসুলেটর ইউজ করেছিল বা যেখানে হিটার ইউজ করেছিল সেটা নাম দিয়েছে হচ্ছে হট রানার মোল্ড। এই ধরনের রানারটাকে ভ্যারি করে তোমার কি ভিন্ন ভিন্ন মানে এটা সিস্টেমটা তো একই আছে, শুধু রানারটাকে ভিন্ন ভিন্ন ভাবে ইউজ করছে। আচ্ছা এরপরে দেখো যেগুলো আছে যে মোল্ড ক্যাম্পিং ফোর্স, এসব পড়তে হবে না, ঠিক আছে?
এগুলা কিছু পড়তে হবে না। আমি এরপরে শুরু করব হচ্ছে এই 4.3.4 থেকে। আগামী ক্লাসে এই মাঝখানে কত যেগুলো নাম্বার আছে পেজ স্যার? মাঝখানে যেগুলো আছে এগুলো পড়া লাগবে না। আমি যে পর্যন্ত বললাম এই যে এই পর্যন্ত যে এই পর্যন্ত পড়বা ফিগার 4.4 40, এরপরে মোল ক্ল্যাম্পিং ফোর্স এগুলো পড়তে হবে না। মানে 4.40 পর্যন্ত পরে আসবো? পরে আসবা না। 4 পয়েন্ট এই যে এটা এই যে ক্ল্যাম্পিং ফোর্স বলতে এই পর্যন্ত আমি বলেই ফেললাম আজকে যে এই পর্যন্ত কত জানি যে এই পর্যন্ত বললাম আমি। এরপরে যে মোল ক্ল্যাম্পিং ফোর্স এটা পড়তে হবে না, এটা পড়বা না। ওকে স্যার। এটা না পড়ে তোমরা পড়া শুরু করবা হচ্ছে আবার এখান থেকে 4.3.4 থেকে। স্ট্রাকচারাল ফোম ইনজেকশন মোল্ডিং এটা থেকে স্যার? হ্যাঁ, এখান থেকে শুরু করে আমি বলি কত পড়বা। এখান থেকে শুরু করে হচ্ছে এই যতগুলো আছে সবগুলা এই পর্যন্ত 4.4 এর আগ পর্যন্ত। বুঝতে পেরেছো? ইনজেকশন মোল্ডিংটা আমি শেষ করে দিব আর কি এরপরে ক্লাসে। মানে স্যার থার্মোফর্মিং এর আগ পর্যন্ত? হ্যাঁ, ঠিক আছে। তাহলে স্বাগত, তুমি এটা বন্ধ করে ফেলো, রেকর্ডিংটা বন্ধ করে দাও। জি স্যার। তো তোমাদের মধ্যে কি অবস্থা? কালকে থেকে তো তোমার তো ক্লাস তো চলবে, তাই না? তোমরা তো অনলাইনে ক্লাস করছো, ক্লাস তো মনে হয় বন্ধ হবে না। জি স্যার, ক্লাস এটা তো স্যার মানে আমরা জানি না স্যার, আপনাকে হ্যাঁ, আমরা যেটা জানি যে ক্লাস বন্ধ হওয়ার কথা না, ক্লাস তো চলবে আর কি। বুঝতে পারছো? আর আজকে একটা মিটিং আছে তোমাদের সিআরদের সাথে। তোমাদের সিআরদের সাথে একটা মিটিং মনে হয় আজকে রাতে বেলা আছে 8টার সময়। জি স্যার, আজকে আসলে অনেক কিছু নিয়ে কথা হবে। হ্যাঁ, তাহলে ওইখানে থেকো, এখানে থাকলে আইডিয়া পাবো আর কি। আমরা যেটা শুনেছি যে ক্লাস তো চলবে, ক্লাস তো অনলাইনে, ক্লাস তো আমরা বাসা থেকে নিতে পারি। আমরা কিন্তু ডিপার্টমেন্টে আসবো না স্যার, কিন্তু ক্লাস তো বাসা থেকে নেওয়া যাবে। জি স্যার, ক্লাসে হয়তো সমস্যা হবে না, ল্যাব কাজে তুমি যদি মিটিং এ থাকো, মিটিং এ যদি এগুলো হবে তুমি সবাইকে বলে দিবা আর কি, যে মিটিং কি ডিসিশন হলো সবাইকে জানাই দিও পরে। জি স্যার। হ্যাঁ, আজকে তো আরো কিন্তু অনেক যেটা হওয়ার কথা, ক্লাস তো হওয়ার কথা, ক্লাস তো বন্ধ হওয়ার কোনো কারণ নেই, তাই না? ক্লাস তো অনলাইনে আমরা নিচ্ছি, তো ক্লাস সমস্যা হওয়ার কথা না আর কি। জি স্যার, মানে যদি খালি করোনা কিছু গাইডলাইন চেঞ্জ হইতে হবে। এখন দেখো আমি জানি না মানে মিটিং এ কি বলে, শুনো তাহলে। আমিও থাকবো মিটিং এ, তো আমিও থাকবো। জি স্যার। ক্লাস হলে যদি ক্লাস হয় কন্টিনিউ হয় তাহলে কিন্তু পরীক্ষা হবে মঙ্গলবারে আর কি। জি স্যার। হ্যাঁ, ওইটা আমরা এক্সপেক্ট করতেছি আপাতত। হ্যাঁ, যদি ক্লাস হয় তাহলে কিন্তু পরীক্ষা হবে, আর ক্লাস যদি না হয় সেটা ভিন্ন কথা, সেটা আমি বলতে পারবো না এখন। জি স্যার। স্যার, ওইটার আপাতত হয়তো সম্ভাবনা নাই। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে মঙ্গলবারে তোমাদের সিটি হবে। জি স্যার। আচ্ছা, একটু বলে দিই, তোমরা 9টার মধ্যে চলে আসবে। আমি 9টা 5 মিনিটে কিন্তু আমি এটা প্রশ্নটা তোমাদেরকে দিয়ে দিব আর কি। ঠিক আছে, 9টা 5 আমি প্রশ্নটা দিয়ে দিব, তোমরা 5 মিনিট প্রশ্নটা ডাউনলোড করে নিয়ে 9টা 10 থেকে লেখা শুরু করবা। ঠিক আছে, 9টা 10 থেকে 9টা 30 20 মিনিট লিখবা, তারপরে এরপরে 10 মিনিট আমি আবার তোমাদের আপলোড করার জন্য সময় দিব। 9টা 40 এর মধ্যে তোমরা টিমসে আপলোড করে দিবা সবাই। ঠিক আছে, তোমাদের কেউ কি মিসিং হয়েছে টিমসে? কি তোমরা ইনক্লুড হও না এরকম কেউ আছো তোমাদের ক্লাসে? টিমসে তোমাদেরকে আমি অ্যাড করি না এরকম কি কেউ আছো? থাকলে আমাকে বলো, যদি তোমরা কেউ মিসিং হয়ে থাকো একটু আমাকে জানাও। আমি রোল কল করছি। রোল 1। ইয়েস স্যার। 2। রোল 2 নাই। 3। Present, sir. 4। প্রেজেন্ট স্যার। 5। Present, sir. 6। রোল 6। 8। Present, sir. 9। Yes, sir. 10। 10। রোল 10 নাই। 11। ইয়েস স্যার, প্রেজেন্ট। 12। Yes, sir. 13। Present, sir. 15। ইয়েস স্যার। 16। Yes, sir. 17। Yes, sir. 18। Yes, sir. 19। ইয়েস স্যার। 20। রোল 20 নাই। 21। Yes, sir. 22। রোল 22 নাই। রোল 23। Yes, sir. 24। Yes, sir. 24. 25। Yes, sir. 27। টু আছি Yes, sir. কত আছো? স্যার 22 আছি স্যার। ঠিক আছে। 27 তো আছে। 28। Yes, sir. 20, sir. 28 কি আছো? Yes, sir.
29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, 35. 36, Yes, sir. 37, Yes, sir. 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, 40 নাই, 42, 42, স্যার 41 আছে 41 আছো, জি স্যার, ইয়েস স্যার। 42, ইয়েস স্যার। 44, Yes, sir. 45, 45 নাই, Yes, sir. 45. 45 Yes, আছে, sir. 45. 44 তো নাই, 44 কি আছো? Ji 46, sir, 44 আছে sir, 44. Sir, আচ্ছা, 40 yes, sir. 46, sir. 45 আছো, 45 আছো, 46, Yes, sir. Sir, 46. 47, Present, sir. 47. 48, 48 নাই, 49, Yes, sir. 50, Yes, sir. 13 বাচে 20, Yes, sir. 29, 13 বাচে 12 বাচে 19, 12 বাচে 19, Yes, sir. Sir, 28, sir. 16 batch 28. 16 বাচে 28, হ্যাঁ তোমাকে দিয়েছি 20 স্যার। 20 তো আচ্ছা তুমি এখন বললো, আগে বলো নাই। স্যার 20 স্যার। হ্যাঁ ঠিক আছে ওকে। Sir, roll 48 আছে। রোল কত? Net 28, হ্যাঁ তোমাকে 48, sir. 28 দিয়েছি। জি স্যার 48 আছে। 22 আছে স্যার স্যার দিয়েছিলেন কি 22 দিয়েছি, হ্যাঁ। স্যার রোল 48 ও আছে স্যার। ওর নেটের সমস্যা তো। 48, আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তাহলে। ভালো থাকো তাহলে সবাই, তোমাদের সাথে মঙ্গলবারে দেখা হবে আবার। থ্যাংক ইউ। স্যার 48 আছি, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। 48 দিয়েছি, তোমাকে দিয়েছি, তোমার ফ্রেন্ড বললো তোমাকে দিয়ে দিয়েছি। ওকে স্যার, থ্যাংক ইউ। 48 দিয়েছি।